Dieses mega deine Lieblings. আজকে হইতেছে সেই অপয়া দিনটা, যেই দিনে আমাদের জীবনে একটা অন্ধকার, একটা বিপদের ছায়া ছড়াইয়া দিছিল। সকালটা তো অনেক সুন্দর করে শুরু করছিলাম, কিন্তু বেলা বাড়তে বাড়তে দিনটা যে এমন ভাবে ঘুরে যাবো কে জানতো কৌতো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আর এখন সময় হয়ে গেছে কয়টা জানো? কোনো সময় হয়ে গেছে সকাল 6টার মতো। আর এইমাত্র ঘুম থেকে উঠছি, আর দেখো আকাশ ডাকতেছে। গুড়া গুড়া বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে। আর আজকে এই যে মেঘের ডাকে ঘুম ভাঙছে, তো ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়েছে না, ফ্রেশ হবো। আগে বাইরেটা দেখতে পাইছি আর কি, বাইরের অবস্থা কি, মানে কেমন ইয়ে আছে। আর কালকের অনেক জামা কাপড় আছে গো সিঁড়ির ঘরে, যেগুলি শুকাইছে না। তো এইগুলি ভাবছিলাম আজকে এই যে সকালে রোদ দেবো, মানে একটু রোদ উঠে কি শুকাই যাবো, আরো কিছু কাঁচা ধোয়া করবো। ওই আর হইলো এই যে আকাশের অবস্থা বেশি ভালো না, বেশি কি একদমই ভালো না। বৃষ্টি তো আইই পড়ছে অলরেডি। আর ওয়েদারও দেখাইতেছিল কালকে যে আজকে বৃষ্টি হইতে পারে, মোটামুটি একটা বৃষ্টি ভালোই রইব। তো এই হইতেছে ঘটনা। যাক বাবা, বৃষ্টিটা হলে একটু ভালো হয় আর কি। যার একটা গরম পড়ছিল, যে এই গরমটা না আর নেওয়া যেতেছিল না। চারপাশটা একটু ঠান্ডা হোক, মানে এই বৃষ্টিটা চারপাশটা একটু ঠান্ডা হোক। চলো আগে ফ্রেশ ট্রেশ হই, ঘরের কিছুটা কাজকর্ম করে জাস্ট ঘুম থেকে উঠলাম, তারপর তোমাদের সাথে কথা হইতেছে, গল্প হইতেছে, সবই হইতেছে, সঙ্গে থেকে। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটা বৃষ্টি বাদল সকাল দিয়ে একটা সুন্দর ব্লগ শুরু করলাম, অবশ্যই সঙ্গে থেকে। সকাল সকাল ঘুমটা ভাঙছিল আজকে মেঘের ডাকে। হঠাৎ করে কানের মধ্যে যে মেঘের গর্জনটা গেছে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওইটা বাইরে কি অবস্থা মানে দেখতে বাইরেছিলাম আর কি। দেখি আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিও পড়তেছিল গুড়া গুড়া। এত বেশি বৃষ্টি পড়ছে না, কিন্তু একটা গুড়া গুড়া বৃষ্টি আসছিল। তো বেশ ভালোই লাগতেছিল চারপাশটা দেখতে। তার সাথে এই যে একটা বৃষ্টি বাজার সকাল দিয়ে দিন শুরু করতে তো বেশ ভালোই লাগে। কিন্তু এই দিনটা যে আমার লাগে এইরকম একটা জিনিস ডাইক্কা আনবো, সত্যি আমরা কোনোদিন কল্পনাও করতে পারছি না। বা আমি কোনোদিন এমন জিনিস যে শুনতে পাবো, মানুষরা দেখতে পাইতাম জানো তো এইসব জিনিস, কিন্তু কোনোদিন যে আমার ঘরে এইরকম ঘটনা ঘটবো এইটা না আমি কোনোদিন কল্পনাও করতে পারছি না। কিন্তু কি কৌতুক, কাল লাগে যে সময়ের ফাঁকে কি রাখা আছে, বা ওই যে কয় না একটা ফাড়া থাকে, সেই ফাড়াটা কোনো না কোনো সময় দেখবা হয়েই যাইব। সেটা যতই চেষ্টা করো তুমি, হাজার চেষ্টা করেও কিন্তু সেইটা কাটাইয়া উঠতে পারতা না, সেইটা হওয়ারটা কিন্তু হইবই। তো ওইটাই আসিল মনে হয় কপালে। তো সকাল সকাল একরাশ হাসি মুখে কিন্তু ব্লগটা শুরু করছিলাম, কিন্তু এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হাসিটা না কই জানি মিলাইয়া গেছে যখন এই জিনিসটা আমি জানতে পারছি বা শুনছি। আর ঘটনাটা হয়েছে কিন্তু যেই দিন এই ব্লগটা শুট করতেছিলাম সেই দিনই, তার 2 দিন পর কিন্তু আমি জানতে পারছি। অনেকেই আছো আমার কাছে এই যে ঠাকুর ঘরের পর্দাটা দেখতে চাও ভালো কইরা। তো কালকে যেহেতু এটা খুলছি, ভাবলাম তোমাদের একটু ভালো করে দেখাইয়া দিই। লাগাইছি না, আর দুই আসের এই যে পাস করে রেখে দিছিলাম, ভাবলাম তোমাদের একটু ভালো করে দেখাইয়া তারপরেই লাগামো। এই যে এই হইতেছে পর্দাটা, এটা হচ্ছে উপরের পর্দাটা, যেটা তোমরা ভীষণ পছন্দ করে আর দেখতেছো, মানে অনেক পছন্দ করে এই পর্দাটা। হাতে বানাইছি, কিন্তু বাড়িতে বানাইছি, কাপড় কিনে এনে এসে তারপর এটা আমি বানাইছি। তো এটা বানাইতে আমার 2 মিটারের কাপড়ের মতো লাগছে, তারপর একটু কাপড় বাচ্চা গেছিল, মানে নিচে একটা পর্দা দেখতে পাও ছোট্ট করে, এটা বানাইছিলাম আর কি। এই হইতেছে সম্পূর্ণ পর্দাটা, এই যে এই হইতেছে সম্পূর্ণ পর্দাটা। আর এটার মধ্যে দেখতে হইতেছে এইরকম আমি ছোট ছোট কাট লাগাইছি, মানে এইটা হইতেছে একটা সাইডে, আর এইটা হইতেছে একটা সাইডে, আর এইটা হইতেছে মিডলের জায়গাটা। তো মিডলের জায়গাটা এমনটা সবটা মিলে এই যে 4টা টুকরা আছে এটার মধ্যে, এই যে এমন 4টা টুকরা আছে। যেটা যখন আমি বানাইছি এটা কিন্তু একটা টুকরাই আছে, সবটা একটা টুকরা আসলো। তারপর শিলি কইরা
এই যে এরকম করে আমি কাইটটা দিছি যাতে সবটা কোনায় কভার করা যায়, আর এটা একটু উপরের দিকে যাতে উঠতে না থাকে যখন আমি এটারে লাগাবো বা যখন এটারে আমি সাইড দিয়ে বাঁধতে পারবো। তো সবটা ডিজাইন ছিল নিজের মন মতো, আমি কারোর দিকটা কপি করছি না বা কারোর থেকে দেখছি না, ঠিক একটা ডিজাইন আমি তৈরি করছি। তো চলো একটু ধারাতে দেখে দিই। এই হইতেছে কাপড়টা, এই যে এই কাপড়টা, আর দেখো এই যে এটাই মন, এটা উপরে আমি এক্সট্রা লাগাইছি। প্রথমে এই জায়গাটা শিলি করছি, শিলি করে তারপর এটা আমি লাগাইছি। এই যে এরকম করে আমি লাগাইছি, এই যে দেখতে হইতেছে এখানে শিলি, এই যে এটা আমি এভাবে কুচি কুচি করে লাগাইছি। এরপর এটা যে এমন একটা দড়ি লাগাইলাম আর কি। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আর কি। আশা করি তোমরা বুঝতে পারছো বা দেখছো আমি কিভাবে এটা বানাইছি। কুচি কুচি দিয়ে শিরে কিন্তু মানে নিচের জায়গাটা কাপড়ের কভার হইছে না, তো এই কারণে এটা লাগানো হয়েছে না। তো এই কালটা ছাড়াও কিন্তু বেশ ভালো লাগতেছে। তো এইটা আমার ঠাকুর ঘরের পর্দাটা তোমাদের একটু ভালো করে দেখাইয়া দিলাম। এই যে এই ঠাকুর ঘরের পর্দাটা লাগাই তারপর বাকি কাজ করবো। আর ও তো গেছে বাজারে, তো দেখি বাজার থেকে কি কি আনে। তো এদিকে আমি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলি সবটা সারি, তারপর তোমাদের সাথে কথা হইতেছে। তো সকালবেলা আগে বাসি ড্রেসটা ছাইরা কিছু রান্নাঘরের কাজ আছিল এটা সারলাম, যেমন কালকের বাসন টাসন ধোয়া আছিল এগুলি গুছাইয়া চালের দামে চালটা বাড়তি আছিল, কালকে রাত্রেই নজরও পড়ছে কিন্তু এটা আর কইরা রাখছি না, ভাবলাম সকালবেলা করবো। তো এই তো সকালের যে কাজটা আছিল রান্না করে এটা সারছি। তারপর যে কাজগুলি আছে এই কাজগুলি হাত দিবার আগে এই যে ঠাকুর ঘরের পর্দাটা লাগাইয়া দিই, নাহলে ওই যে আবার স্নান দান সাইরাইয়া করতে লাগবো, নাহলে ওই যে আবার ড্রেসটা চেঞ্জ করতে লাগবো। তো ভাবলাম আগে এই কাজটা সাইরার নেই। তো এই তো ঠাকুর ঘরের পর্দাটা লাগাইয়া দিছি, আর তোমাদেরও কিন্তু দেখাইয়া দিলাম ঠাকুর ঘরের পর্দাটা। তোমরা অনেকেই আমার কাছে দেখতে চাও, অনেকবারই আমি তোমাদের দেখাইছি ঠাকুর ঘরের পর্দাটা অনেক ভালো কইরা, তারপরেও তোমরা কাছে আরেকটু ভালো কইরা দেখাও বা কিভাবে বানাইছো এটা একটু দেখাও। তো দেখো কিভাবে বানাইছি এটা তো আর আমি তোমাদের দেখাইতে পারতাম না, কিন্তু কিভাবে এটা আমি বানাইছি, হ্যাঁ মানে যখন বানাইছি এটা তো আর শেয়ার করতে পারতাম না, কিন্তু কিভাবে বানাইছি এটা কিন্তু একদম দাঁড়ের থেকে তোমাদের দেখিয়ে দিছি। আর এটা কিন্তু সবটাই নিজের ক্রিয়েটিভিটি, মানে নিজের আইডিয়ায় আমি বানাইছিলাম পর্দাটা। প্রথমে ভাবছি না গো এতটা সুন্দর হইব বা তোমরা যে এতটা পছন্দ করবা, তারপর দিকে তোমাদের অনেক অনেক ভালোবাসা পাইছি এই আসনটা নিয়ে আসাইরা। তো যাই হোক এইদিকে এই যে ঠাকুর ঘরের পর্দাটা লাগাইয়া আগে ওই যে মশারিটা খুললা নিয়েছি, এরই মধ্যে বোর কইতাছে ঘুম থেকে উঠে সেটা বাজারে যাবো, একটু একটু বাজার করবো। ঘরে বেশি একটা বাজার আসিল না, ওই একটু আলু তার সাথে কয়েকটা সবজি বেগুন ডাটা এই কয়েকটা সবজি এগো, আর কয়েকদিন ধরে না এইগুলি খাওয়া হইতেছে আর ভালো লাগতেছে না। তা কালকেই আমি রাত্রে কইছি কালকে একটু বাজার কইরো, তো ভাবতে পারছি না সকালবেলা এই বৃষ্টি মাথাত করেও বাজারে যাইব। তো প্রথমে তো কইতেছে বৃষ্টি আইতো না, আমি এমনি ছাতি না নিয়ে বাজারে যাইগা। তারপর কি হয়েছে জানো তো, একটু গিয়া সেরে দেখে যখন একটু বেশি বৃষ্টি পড়তেছে আবার দুইটা বাড়ি থেকে ছাতি নিয়ে গেছে। তো আমি কিন্তু আগেই কইছিলাম একটু ছাতিটা লইয়া যাও বৃষ্টি আইতে পারে। এই তো একটা বৃষ্টি কাতলার দিন শুরু হয়ে গেছে গা, এইটা বড় ঝামেলা, দেখবা ঝুমঝুমায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় গা। আর যখন বৃষ্টির দরকার তখন দেখবে একটা ফোঁটাও কিন্তু বৃষ্টিও হয় না। এই তো গরম তো এত পরিমাণ পড়ছে জানো তো, এখন পাখা ছাড়া একদম চলা যায় না। তারপরেও একটা খেতা মানে রাখতেই লাগে হাতের দ্বারে, হঠাৎ করে না ওই মাঝরাত্রে বা ভোর রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন একটা পাতলা খেতা গায়ে না দিলে আবার হয় না। তো একটা পাতলা খেতা কিন্তু সবসময় মাথার দ্বারে রাখি। তো এইদিকে আমার মোটামুটি ঘর দোয়ার গুছানি সবটাই সারলাম, আর কিছু জামা কাপড় আছিল এগুলি ওই যে কালকে 2-3 দিনের জামা কাপড়, এগুলি কালকে কাঁচা ধোয়া কইরা ওই যে দেখতেই পেলে মেইলা দিছিলাম, তো এইগুলি এই যে বাস করে এখন রাইখা দিতাছি। তো বর তো গেছে গা বাজারে, সকালবেলা ওরে দিছিলাম একটু গরম জল ওই লেবু দিয়া যেটা দেই আর কি। তো অনেক দিন হয়েছে এগুলি খাইতে আসে, তো একটানা না কোনো জিনিস খাওয়া বালার না, সে যতই ভালো হোক মধ্যে কিন্তু 2-3 দিন গ্যাপ দিয়ে তারপরে খাওয়া ভালো। সে অনেক দিন হয়েছে বর্তিতাও খাইতো, মানে ওই যে নিম পাতার গুঁড়াটা খাইতো। তো একটানা কোনো কিছু খাওয়া বালা না, আগেই কইলাম তোমাদের। তো একটু গ্যাপ দিয়ে সেরা কয়েকদিন বন্ধ আছিল, এখন আবার ওই যে নিম পাতার গুঁড়াটা খাওয়া শুরু করছে। তো যে লেবুর জলটা আছে এইটাও কিন্তু মধ্যে 2-3 দিন গ্যাপ আসছিল, তারপরে এই যে আবার আজকের থেকে শুরু করছি। তো এইদিকে আমি টুকটুক কইরা ঘর দোরটা ভালো কইরা গুছাইয়া নিছি, কারণ এখন মনটা ভালো আছিল। এই ঘটনাটা কিন্তু আমি আজকে মানে যেদিন এই ব্লগটা আছিল ওই দিন কিন্তু আমি জানতাম না, কিন্তু ঘটনাটা হয়েছে এই দিনই, তার 2 দিন পরে আমি জানছি। আমার মা কিন্তু আমার কোনো কিছুই জানাইছে না, বা আমার গোটা পরিবারটা আমার কিছু জানাইছে না। তারা সমস্ত জিনিসটা এমনভাবে হাইড কইরা রাখছিল, আমি না যদি আমার বরের বন্ধু ওই জিনিসটা আমাদের না জানাইতো আমরা হয়তো এখনো এই জিনিসটা জানতে পারতাম না।
কি হয়েছে জানো তো, আমার মারে আমি যখনই ফোন করতাম তখনই আমার মা আমার সাথে এমনভাবে নাটক করতো যে হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিক আছে, আজকে অনেক কিছু রান্না করছি, তোর ভাই আজকে অনেক কিছু আনছে, মাছ মাংস আরও অনেক কিছু রান্না করছি। তো আমি তো আর মানে এই সমস্ত জিনিস নিয়ে ভাবনা চিন্তা আমার মাথায় কোনো দিনই আইছে না, বা আমিও ভাবতে পারছি না আমার দাদা এরকম কাজ করবো কয়ে সেইরা। তো মারে যখনই কইতাম যে দাদা কই, হ্যাঁ তো ফোন করতেছি, ফোন ধরে না। তো মা কইতো যে ও মনে হয় গাড়ি লইয়া গেছে, এখন ব্যস্ত আছে বা রানিং আছে, এই কারণে হয়তো ফোন ধরে না। তো আবার ফোন করিস, বা আমি বাড়িতে আইলে কমুনে ফোন করতো। তো এই সমস্ত নিয়ে সেরেই না এই 2টা দিন কাইটটা গেছে। আমার মা আমার সঙ্গে এইরকমভাবে নাটক করছে। তো তার 2 দিন পর যখন এই কথাটা আমার রাত্রেবেলা আমার কানে আইছে জানো তো, আমার হাত পা এমন পরিমাণ কাঁপতেছিল যে আমি বইয়া থাকতে পারতেছি না। আমার বর না আমার এই যে শক্ত কইরা দইরা রাখছে। ও দেখতেছে আমি নিজেরে সামলাইতে পারতেছি না। এই রাত্রে 1টা-1:30টার সময় জানো তো আমি আউ-মাউ কইরা চিল্লানি শুরু কইরা দিছি। কেউ হয়তো শুনলে মনে করতো কেউ মারা গেছে। এইরকম একটা অবস্থা হয়ে গেছিল গা। আর আজকে তো প্রায় 11-12 দিন চলতাছে। আমি কারোর সঙ্গে কথা কইতাছি না, আমি ঠিকঠাক মতো ঘুম নাই, যখনই ঘুমাইতে যাই তখনই না ওই জিনিসটা মনে আয় একদম চোখের সামনে বাইসা ওঠে যে আমি কি দেখছি। তো ঘুম নাই, চোখটা না দেখলেই বুঝতে পারবা, মানে রিসেন্টলির ব্লগগুলি তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমার অবস্থাটা কি। ঘুমাইবার চেষ্টা করি গো, কিন্তু পারি না আমি ঘুমাইতে। কারোর সঙ্গে কথা কইতে ইচ্ছে করে না, আমি কারোর সঙ্গেই কথা কই না। তোমাদের সাথে ব্লগও আমি শেয়ার করি না, কারণ কথা কইতে একদমই ইচ্ছে করে না কারোর সঙ্গে, কীই বা কমু, মন মানসিকতা আমার এতটাই খারাপ। কিন্তু এই পরিস্থিতির মধ্যে দাঁড়ায়ও তোমরা যে আমার এতটা মানসিকভাবে সাপোর্ট করতেছো, সবাই আমার অনেক ভালো ভালো কমেন্ট করতেছো। একটা দিদিভাইয়ের কমেন্ট যেন পাই আমার এতটা ভালো লাগছে, মানে চোখেতে জল এসে পড়ছে। দিদিভাইটা লেখছে যে ও রাধে, তোমার লাগা খুব ভালো কিছু খুব তাড়াতাড়ি তোমার জীবনে আইব, এই কারণে হয়তো ঠাকুর তোমার এই খারাপ দিনটা দিয়েছে, সব কিছু ঠিক হয়ে যাইব গা, তুমি চিন্তা করো না, পরিবার নিয়ে অনেক ভালো থাকো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি যে আমার এই কথাটা কইছো। সত্যি গো, এখন যে আমি তোমাদের সাথে কথাগুলি কইতাছি আমি অনেকটা জোর জবরদস্তি করে সেটাই কথাটা কইতাছি, জানি আমি যদি তোমাদের সাথে ব্লগ না শেয়ার করি বা আমার চ্যানেলের লেগে অনেকটা ক্ষতি হইব। তো বাধ্য হয়ে সেরেই কিন্তু এক প্রকার আমি তোমাদের সাথে ব্লগগুলি শেয়ার করতেছি। তো যাই হোক, অনেক কথা কইয়া লাইছি, বাকি কথা পরে কইতাছি। এদিকে দেখো অনেক দূর আয়া পড়ছি, ঘর দোয়ার আগে গুছাইয়া নিছি, তারপর বাইরের ঘরটা ভালো করে ঝাড়ু দিলাম, কুয়ার পাড়টা একটু ভালো করে ঝাড় দিছি। তার সাথে ওই যে পাশের বাড়ি যে ছোট ছোট 2টা মায়া আছে, তার মা গেছে গ্যাস অফিসে। তো যাইবার সময় আমার রাইখা ছেড়ে কয়ে গেছে যে তারারে গড়ে রাইখা গেছে, খালি গড়ে, মানে দরজাটা তালা দিয়া গেছে। তো তারার একটু দেখার লেগে, তো ওইদিকে তারার সাথে গল্প করতেছিলাম আমি, একটু পর পরে আমার ডাকতেছিল আন্টি কি রান্না করতেছো। তো আমি একটু পরে পরে ডাকতেছিলাম চিন্ময়ী কি করতেছো, এদিকে আইও, ভাত খেয়েছো, এইসবই কইতাছিলাম। তো এইদিকে আমার মোটামুটি সকালের বাসি কাজ থেকে শুরু করে ঘর দুয়ার গুছানি সবটাই কিন্তু হয়ে গেছে, মানে সবার বড় কাজটাই আমি সারলাম। এবার এই যে রান্নাঘরের কাজটা বাকি, রান্না বান্নাটা সাইরা নিলেই হয়ে যাইব গা। তো এদিকে বর বাজার থেকে আওয়ার পরে ওরে আগে ব্রেকফাস্টটা দিয়েছি, সকালবেলা টিফিন কইরা গেছে না, তাড়াহুড়া করে একটু বাজারে গেছে, আকাশের অবস্থা যেহেতু বালা নেই এই কারণে। তো ও আওয়ার পরে এই যে সবজি বাজারটা ব্যাগের থেকে বাইর করে ওই যে বস্তাটার উপরে মেইলা দিছি, আর কি কি আনছে একটু দেইখা নিছি, একটু জল ভিজা ভিজা আর কি, শুকাইলে তারপর ওই যে ফ্রিজে ঢুকাইয়া রাখমু। একদিকে রান্নাটা বহাইয়া সেরে আরেকদিকে এই যে সবজিগুলি ফ্রিজের যে বাস্কেটটা আছে বাস্কেটের মধ্যে গুছাইয়া রেখে দিছি। আর বরেরে কইছিলাম একটু পাঁপড় আনতো, যেহেতু কথা ছিল বড়দা আইব, আমাদের এখানে বৌদি আইব। তো এই কারণে ওরে কইতেছিলাম একটু ভালো ভালো দিকটা সেটা কয়েক জাতের পাঁপড় আইনো। তো ও কিন্তু পাঁপড় আনছিল, তো ভাবলাম একটু পাঁপড় যেহেতু আনছে আজকে একটু ভাজা করি, তারপর ওরা যখন আইব তখন আবার করবো। কিন্তু দেখো এখন যখন আমি ভয়েস ওভার দিতেছি জানো তো আমার না এত কষ্ট লাগতেছে যে আমি কি করবো, যে কত কিছু ভাইবা রাখছিলাম জানো তো, যে কি থেকে কি হয়ে গেছে গা। আমি নিজের এখনো মানে বুঝাইতে পারতেছি না যে এটা বাস্তব বা এটা হইছে অরিজিনালি। সত্যি গো, এত কষ্ট লাগতেছে। আমাদের শরীরের কোনো একটা অঙ্গ যখন কাইট্টা পুইরা জায়গা যেই যন্ত্রণাটা হয়, আমার ঠিক সেই যন্ত্রণাটাই আমার মনে হইতেছে জানো তো, এত খারাপ লাগতেছে, এত কষ্ট লাগতেছে। এর মধ্যেও আমাদের যে রক্তের সম্পর্কের মানুষগুলি আছে জানো তো, সেই মানুষগুলি আমাদের থেকে এমনভাবে মুখ ঘুরাই নিছে, যেমন তাদের সাথে না আমাদের কোনো সম্পর্কই নাই বা তারা আমাদের চিনেওই না।
একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকের থেকে ২ বছর আগে আমার পিসি হঠাৎ করে একদিন মাথা ঘুরাইয়া পইড়া হাত পা ছুলাইয়া মানে খুব বাজে একটা অবস্থা। তো ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে লইয়া গেছে। তো আমরা যখন জানতে পারছি মানে আমাদের বাড়িতে খবর দিছে, আমার দাদা, আমি, আমার মা, বাবু, বৌদি আমরা কিন্তু সবাই আইছি পিসিরে দেখতে আর কি হসপিটালে। তখন ওইখানে কইছে ডাক্তার যে রক্ত দিতে লাগবো। তো আমরা কারোরই রক্ত ম্যাচ হইতাছিল না আর কি। তো আমার দাদার রক্ত আমার পিসির সাথে ম্যাচ হয়েছিল। ওইখানে দাঁড়াইয়া আমার দাদা ১ সেকেন্ড না ভাইবা জানো তো ২ বোতল রক্ত দিছে আমার পিসিরে। আর আজকে যখন আমরা এই খারাপ দিনে বা এই বিপদে পইড়া রইছি, আমার পিসিরা জানো তো একদিন না ৪-৫ দিন ফোন কইরা সেরা আমি কইছি, পিসি তুমি একটু আমাদের বাড়িতে যাও না, মার লাইগা বা বাবুর কাছে তো কেউ নাই, বৌদিও বাড়িতে নাই, তুমি একটু তাদের কাছে যাও, ২ দিন একটু সময় লিয়ে গিয়া সেরা তাদের কাছে একটু থাকো, ২ বেলা একটু সিদ্ধ ভাত তারার একটু কইরা দাও, কারণ তারা তো কইতাছে খাইতাছে, আমি তো আর দেখতেছি না। আমি যেহেতু যাইতে পারতেছি না, তুমি একটু যাও, তুমি তো বাড়ির দাঁড়িয়েই থাকো, একটু যাও। তো এই কথা কোয়ার পরে পিসি কইছে ঠিক আছে আমি যাবো, আমারও শরীর ভালো না, আরও অনেক কিছু কইছে। তো আমি কইছি একটু কষ্ট করে যাও না, তোমার কিছু করতে লাগতো না, তুমি গিয়া শুধু শুধু থাকো আর আমারে কইও যে তারা কি করতেছে না করতেছে। আমার পিসি জানো তো গেছে না ৩-৪ দিন কোয়ার পরে, তারপর আমার পিসি গেছে গিয়া সেইরা আধা বেলাও না ১ ঘন্টার মতো আসছিল। তারপর কিন্তু আমার পিসি কইছে না আমার একটা মিটিং আছে আমি যামুগা, এই কথা কয়ে এসে আয়া পড়ছে। আর পিসির আরেক ভাই সে হইলো সামর্থ্যশীল মানুষের, চাকরি করে প্রচুর টাকা পয়সা আছে। তার বাড়িতে যখন ধান উঠাইতে হয়, তার বাড়িতে যখন কাজের দরকার পড়ে, তারা যখন বাড়িতে না থাকে আমার পিসিরে নিয়ে আসে ওইখানে দিয়ে যায়, তখন কিন্তু সব কিছু করে জানো তো। তো এইটাই বুঝতে পারলাম বিপদে পড়লে না মানুষ চেনা যায় গো। রক্তের সম্পর্কের মানুষগুলি আজকে এরকমভাবে আমাদের সাথে ব্যবহার করতেছে যেমন আমরা তাদের কিচ্ছুই লাগি না। এই পরিস্থিতিতে পইড়া না প্রচুর মানুষ চিনছি গো। এখন মনে রাখবো এই খারাপ দিনের কথাগুলি যে কে পাশে আছিল, এখন আর কারোর দরকার নাই। তো একটা দিদিভাই জিজ্ঞেস করছিল তোমার ভাই কি বাড়িতে আইছে কিনা, না গো আমার ভাই বাড়িতে আইছে না, যে প্রসেস আছে সে প্রসেসগুলি আমরা ফলো করতেছি, তো সময় হইলে ঠিকই আইবো। তারপরেও আমরা এই যে খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, এইটাই চিন্তা যে কি করে খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে কিনা, সব কিছু ভালো আছে কিনা, ও ভালো আছে কিনা, এই চিন্তা আর কি এখন। তো যাই হোক অনেক গল্প করলাম, এই কথাগুলি না আমি কারোর সঙ্গে কইতে পারি না, তোমাদের সাথে আমি এই কথাগুলি শেয়ার করি নিজের মনে কইরা। তোমরা আমারে অনেক সাপোর্ট করো, অনেকভাবে সুন্দর সুন্দর কমেন্ট কইরা আমার এই খারাপ পরিস্থিতিও তোমরা আমার পাশে আছো, তোমরাও ভগবানের কাছে প্রে করতেছো যাতে সব কিছু ঠিক হয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কইলেও তোমাদের ছোট করে হইব, তারপরেও থ্যাংক ইউ কইতাছি, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে দেখো না তোমাদের সাথে গল্প করতে করতে আমি কত দূর আয়া পড়ছি। দুপুরে রান্না বান্না থেকে শুরু কইরা স্নান খাওয়া দাওয়া সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। এইবার এই যে সকালে যে জামা কাপড়গুলি কাচা ধোয়া করে মেইলা দিছিলাম, এই কয়টা আয়না সাইরা ঘরের দরজা জানালাটা লাগাই দিছি। যা একটা মশার উৎপাত বাড়ছে জানো তো, এই গরম পড়ার সাথে সাথে না মশাও ভীষণ বাইরে গেছে গা। এই তো ৪টা ৪:৩০টার মধ্যে দরজা জানালা না লাগাইলে না অল আউট, গুড নাইট এইগুলি দিয়ে সেটাও কিন্তু আমি কাভার করে যাই না, এত মশা ধরে। আজকে বরের নাইট ডিউটি আছিল, তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করতেছিলাম। তারপরে এই যে সন্ধ্যাবাতি দিয়ে সোজা পড়ছি রান্না করে, আগে রুটিটা করছি, ওর খাবারটা রেডি করবো, তারপর ও ঘুমাইতেছে, ও উঠলে ওর টিফিনটা দিয়া তারপর ওই যে আমি একটু কিছু খামো। আজকে সন্ধ্যার সময় থেকে না কিছু খাইতে ইচ্ছে করতেছে, তো একটু রুটিটা বেশি করেই করছি, ভাবতেছি একটু লাল চা করে সেরে রুটি দিয়ে সেরা খামো। আমি না চাটা খুব কমই খাই, চা খাইলে আমার ঘুম আইতে চায় না, তো এই কারণে বেশি একটা চা খাই না। তো একটা বোন আমারে কমেন্ট করছিল যে দিদি ভাই তুমি কি কইরা দই পাতো একটু দেখায়ও। তো এই যে আজকে তোমাদের দেখিয়ে দিছি কিভাবে আমি দই পাতি। এই তো একটা প্লাস্টিকের বক্সের মধ্যে দইয়ের যে রাইসটা আছে, আমরা তো এটা রাইসই কই, অনেকে আছে বিচি কয় বা অনেকে অনেক রকমের কথা কয়, তো আমরা যেটা কই এটাই কইলাম। তো এই তো দইটা এই বাটিটার মধ্যে আমি পাতি সকালবেলা ওই যে ফ্রিজে তুইলা রাখি আর কি। তো একটু ঠান্ডা হইলে না দুপুরবেলা খাইতে বেশ লাগে গো, এই গরমের মধ্যে দইটা খাইলে না অনেকটা তৃপ্তি পাওয়া যায় বা অনেকটা ঠান্ডা লাগে।
তো এইদিকে আমি সন্ধ্যার টিফিনটা খাওয়ার পরে একটু বাড়িতে কোথায় গেছি শাশুড়ি মার সঙ্গে, সকালবেলা কথা হয়েছে না। তো এই তো সন্ধ্যার সময় দুনো বাড়িতে একটু কথা কইছিলাম। তারপরে এই যে বরেরও ডিউটি যাবার সময় হয়ে গেছে গা, তো এই যে ও রেডি হয়ে বার হয়ে গেছে গা, আইতে আইতে কিন্তু কালকে 2টার সময়, মানে আজকে ওর 2টা শিফট ডিউটি করতে লাগবো, মানে আজকে রাত্রে থেকে কালকে দুপুরে 2টা শিফট পরে। এখন নাকি একটু স্টাফ কম আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।